এমকেটিং প্রেজেন্স ইউনিয়নের সাথে আজকের অনুষ্ঠানে আমি আছি আপনাদের সাথে বিপাশা এবং আমরা এই অনুষ্ঠানে সবসময় নতুন নতুন অতিথিদের সাথে কথা বলি। আজকেও তেমন একটি নতুন অতিথির সাথে কথা বলবো। এক্সকিউজ মি, আমি হোস্ট, তুমি গেস্ট। আজকে না হয় আমি করব। না, হবে না। শহরে নানা লোকের বাস, একটু করার অন্যরকম আছে কারো প্রয়াস। চলার পথ নয় সহজ, তবুও এগিয়ে সেই সমস্ত গল্প বলবে হেনিয়ারের সাথে। হেনিয়ারের সাথে, হেনিয়ারের সাথে, হেনিয়ারের সাথে, হেনিয়ারের সাথে, হেনিয়ারের সাথে, হেনিয়ারের সাথে। দর্শক, এমকেটিং প্রেজেন্স ইউনিয়নের সাথে অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রাকিব এবং বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন এমন একজন অতিথি যিনি নিজ গুণে পরিচিত। আজকে আমাদের সাথে রয়েছেন মুস্তাফ জাহান বিপাশা। বিপাশা আপু, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ রাকিব, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। ওয়েলকাম। তো আপু, সবকিছু কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সবকিছু তোমাদের দোয়ায়। তো আপু, আমি তোমার কথা শুনবো, কিন্তু এর আগে একটু বলে নিই, বিপাশা আপু এমন একজন পার্সন যে ফেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এখন সেই ইউনিভার্সিটির একজন লেকচারার এবং একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান লেকচারার। অলরাইট, নিঃসন্দেহে এমন পার্সোনালিটি আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আজকে আমরা সেই পেছনের কিছু গল্প শুনবো, কিভাবে এটা সম্ভব হলো। আপু, কেমন যাচ্ছে সবকিছু? বলছিলেন ভালো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো যাচ্ছে। এখন কাজকর্মে আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত? হ্যাঁ, ব্যস্ততা তো একটু বাড়বেই। যতই দায়িত্ব বাড়বে ততই কাজের প্রেশারও বাড়বে। তো তুমি তো সেটাই চেয়েছিলে যে আমি কাজ করব। হ্যাঁ, এক হিসেবে ঠিকই বলেছো, আমি সেটাই চেয়েছিলাম। তো এখন সেই উৎসাহ এবং ইন্সপিরেশন নিয়ে এগিয়ে যাচ্ছি, যদিও প্রেশারটা বেশি, কিন্তু প্রেশারটা প্রেশার হিসেবে নিচ্ছি না আর কি। এনজয়। এনজয়। আচ্ছা, ভেরি গুড। তো একটু পেছনের গল্প শুনি, ছোটবেলাতে শুনি কোথায় গেছে তোমার হোম টাউন কোথায়? তুমি হয়তো বা এটা জেনে থাকবে যে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। তো বরিশাল টু ফেনী, it was a interesting story. So সবকিছু শেয়ার করা তো পসিবল হবে না, তো আমরা যারা জানি তাদের জন্য না, যারা জানতে চায় তাদের জন্য। আচ্ছা, তো আমার স্কুল কলেজ সেটা বরিশালে কেটেছে। তো দ্যাট আমি ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজে ছিলাম। তো সেখান থেকে তোমাদের এখানে তোমাদের টানে ফেনীতে চলে আসা আর কি। তো তুমি জানো ফেনী ইউনিভার্সিটিতে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি। তো আফটার গ্রাজুয়েশন দেন আমি হচ্ছে এখানে যে লেকচারার হিসেবে জয়েন করি। সো ফেনীতে আমাদের কানে আসা বুঝলাম, কিন্তু তাদের যে নারীটা সেটা কি বলাটা কি জরুরি? হ্যাঁ, অবশ্যই মানুষ জানতে চায়। থাক না, আজকে আরেকদিন এসে বলবো। আচ্ছা, এটা কেন সিক্রেট আমি এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, আরেকদিন বলার যদি তোমাদের বলি তাহলে হয়তো আরেকদিন আমি অতিথি হিসেবে আসতে পারবো। আচ্ছা, অলরাইট, ওকে, নো প্রবলেম। তো এই যে একটা জার্নি, এখন আগে অনেকে ডাকতো হচ্ছে যে বিপাশা আপু, বিপাশা ডাকতো, এখন অনেকে বিপাশা ম্যাম ডাকে। তো জার্নিটা কেমন ছিল? সত্যি বলবো, অবশ্যই প্রথম প্রথম একটু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতাম, কারণ দেখা যেত যাদের সাথে আমি একত্রে ক্লাস করেছিলাম, তো জয়েন করার পরে তাদের সাথে ওই ট্রিটটা আসলে হতো না, নিজে থেকেই কেমন একটা হেজিটেশন ফিল হতো। তো প্রথম প্রথম আসলে একটু বেশি সমস্যার সম্মুখীন, তো ঠিক আছে, এখন সমস্যা, এখন সবকিছু স্বাভাবিক, এখন এই সমস্যাগুলো ফেস করতে হয় না। তো আপু, এই যে একটা জার্নি, কার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল? আসলে ফেনীতে আসার পর থেকে এখন পর্যন্ত কিছু মানুষের কথা না বললেই নয়, বিশেষ করে তোমার ভাইয়ের সাপোর্টটা আসলে খুব বেশি ছিল, যে যে আমার লাইফ পার্টনার হিসেবে আছে, আমার বেটার হাফ হিসেবে আছে, সেই কথাটাই আমি জানতে চেয়েছিলাম। সাপোর্টটা আসলে অনেক বেশি ছিল। তার সাথে সাথে আমার
এই ইউনিভার্সিটিরই কিছু শিক্ষক যারা সরাসরি আমাকে আসলে অনেকভাবে সাহায্য করেছে, অনেক মোটিভেশন দিয়ে, অনেক ইন্সপাইরেশন দিয়ে তারা আমাকে সবসময় অনেক সাহায্য করেছে। আমাদের শিক্ষকের সবসময় আমাদেরকে সাপোর্ট করেন, কারণ জানেন, কিন্তু যারা আমরা একসাথে পড়াশোনা করেছি, তুমি জানো যে তোমার সাথে একটা কথা না বললে না, একটা কথা হচ্ছে যে রাকিব তো ফেনী ইউনিভার্সিটির ছাত্র, তাহলে সেখানেও আপু করে বলছে। আসলে তোমার সাথে আমাদের সম্পর্কটাই কেমন, আমি কিন্তু বিপাশা আপুকে পার্সোনালি আগে ভাবে ডাকতাম, এরপরে আপু, তো এরপরে তোমার সাথে অনেক অনেক কাজ করেছি। তো তোমার যে জুনিয়র, তোমার ছোট ভাই বলো, ফ্রেন্ড বলো, অনেক হেল্প করেছে নিশ্চয়ই, সেই বিষয়টা কেমন লাগে? না, আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে যখন আমি এখানে আসি, ফেনীতে আসি, আগে বলেছি যে বরিশাল টু ফেনী, দ্যাট মিনস হচ্ছে ফেনী প্লেসটা আমার জন্য খুবই নতুন ছিল। ইভেন প্রথম আসার পরে তো আমি ভাষাই বুঝতাম না, বুঝতে আঞ্চলিক ভাষাটা, হ্যাঁ, মানে এখানে অধিকাংশ দেখা যায় যে তাদের আঞ্চলিক যে কথাগুলো মানে একটু চলেই আসে। তো প্রথমে একটু সমস্যা হয়েছিল, ধীরে ধীরে এখন শিখে গিয়েছি। হ্যাঁ, তো আমি যখন ভার্সিটিতে প্রথম ছিলাম তখন কিছু জুনিয়র, তুমি যেটা বলেছো যে জুনিয়রদের সাপোর্ট কেমন ছিল, তো হ্যাঁ, কিছু জুনিয়র এমন ছিল যে তারা আসলে সব ক্ষেত্রে, কারণ আমার কাছে পুরো এনভায়রনমেন্টে আনন্দ ছিল, ফেনী এনভায়রনমেন্টে আনন্দ ছিল, তো তারা আসলে প্রতিটা ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে। যেটা হয়তো বা দেখা গিয়েছে যে মানে আমার যে জিনিসটা আমার ফ্যামিলি পার্সনকে নিয়ে ডিল করা উচিত, কিন্তু সেই জিনিসটা হয়তো বা আমি আমার জুনিয়রদের ওই সাপোর্টে ওইটার দরকার হয়নি, তাদের সাপোর্টে আমি করতে পেরেছি। সো রিয়েলি গ্রেটফুল টু মাই জুনিয়র্স। অবশ্যই। তো এখন যে বিষয়টা, তুমি অনেক স্ট্রাগল তো নিশ্চয়ই করেছো, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু স্ট্রাগল থাকে, তো একটু ছোট করে শুনবো। হ্যাঁ রাকিব, তুমি যেটা বলেছো সত্যি, যে লাইফে যে যেখানে যাক না কেন, প্রতিটি মানুষের জীবনে স্ট্রাগল সেশন থাকে, যেটা পার করে দেন হচ্ছে সে তার সাকসেসফুল লাইফে পৌঁছাতে পারে। হ্যাঁ, ঠিক তেমনি আমার লাইফেও আছে, হয়তো বা এখন স্ট্রাগল করছি, আরো করব, যতক্ষণ পর্যন্ত না আমার গোল ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত করব। তো অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম ফেনী ইউনিভার্সিটি, সেখান থেকে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার আসলে এটা সত্যি অনেক চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, সবার সাপোর্ট এবং নিজেরও ওভাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছিলাম দেখি হয়তো আজকে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে বিপাশা বসে আছি তোমার সামনে। হয়তো এটা না হলে তুমি আজকে আমাকে গেস্ট হিসেবে এখানে ডাকতেও না। যাই হোক, তো এখন সত্যি আলহামদুলিল্লাহ যে স্ট্রাগলটা সত্যি সাকসেসফুল। তো আপু ভার্সিটিতে যখন তুমি এসছো, আমরা একদম প্রথম থেকে কিন্তু সবটাই দেখে আসছি, তো থাকে না যে ভার্সিটিতে ওয়াও একটা ব্যাপার থাকে, একটা ক্রেজ ব্যাপার থাকে, তো বিপাশাপুর সাথে কিন্তু বিষয়টা একদম প্রথম দেখেছি। তো সেই জায়গা থেকে এক একজন মানুষের মেন্টালিটি এক এক রকম, কেউ বলে যে টাকাতে আসছে, ঢং করতে আসছে, এই বিষয়গুলো সবাই শুনে, সেই জায়গা থেকে নিজেকে প্রুভ করা, নিশ্চয়ই তুমিও অনেক শুনেছো, তো সেটা তুমি নিজেও জানো, এখন নিজেকে প্রুভ করতে পেরেছো, তো আপু এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? রাকিব, আসলে আমি সরাসরি ওই পরিস্থিতির সম্মুখীন কখনো হইনি, হয়তোবা তোমাদের ভাইয়ার আমার কাছে এসেছে, কিন্তু যদিও আমি কখনো এরকম সরাসরি পরিস্থিতির সম্মুখীন হইনি, তো ওই অনুভূতিটা আমি দুঃখিত তোমাকে বলতে পারছি না। কিন্তু এই বিষয়টা কেমন হওয়া উচিত, একটা মানুষ তো নিজেকে প্রুভ করা উচিত, সেই জায়গা থেকে সবাই সবাইকে পছন্দ করে না, তোমার এটা রাকিব, এটা আমি তোমার সাথে একমত, কারণ আসলে আমরা বিভিন্ন মন মানসিকতার মানুষ, বিভিন্ন মানুষ বিভিন্ন মনে, তাই না? কেউ কাউকে সবাই যে তাকে ভালোবাসবে এমন না। আমারও হয়তো এমন ছিল যে অনেক আছে যারা আমাকে পছন্দ করতো না, তো সেই হিসেবে আমি সবসময় নিজে থেকে তাদের সাথে আরবারে যে কথা বলতাম। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো তাদের ইগনোর করতো, ইগনোরেন্স শিকার হয়তো তাদের কাছ থেকে তখন একটু মুডি টাইপের পরিস্থিতি ফেস করতাম। যাই হোক, তাও নিজে থেকে যে কথা বলতাম, তো অ্যাট লাস্ট যেটা হতো সেটা হচ্ছে যে কোনো এক সময় দেখতাম যে তারাই আবার এসে আমার সাথে কথা বলছে। তো আপু যেটা বলছিলাম, প্রত্যেকটা মানুষের কিছু আলাদা আলাদা অনুভূতি থাকে, তো কিসে তুমি আনন্দ পাও আর কিসে অনেক বেশি কষ্ট হয়, মনটা একদম ভেঙে যায়, এমন কিসে হয়? আচ্ছা, আসলে অনেক কিছুতেই আনন্দ হয়। তো আমি তোমাকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, মানে এই মুহূর্তে আমার সবচেয়ে আনন্দ হয় যে জিনিসটা, সেটা হচ্ছে যখন আমি ক্লাসে লেকচার দেই, তখন
মানে যখন দেখি যে আমার স্টুডেন্টরা আমার লেকচারটা খুব ভালোভাবে নিয়ে তারা ওইটারই কিছু রেজাল্ট আমাকে দিচ্ছে, ওইটার ফিডব্যাক কিছু দিচ্ছে, মানে আমি তাদের যেটা শেখাচ্ছি, যেটা তাদের মোটিভেট করছি যে তোমরা এভাবে করো, তো তারা ওইটা নিয়ে যখন হচ্ছে যে আমাকে এটা ভালো কিছু ফিডব্যাক দেয়, আসলে সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর একান্ত খুব কষ্ট একান্ত হ্যাঁ খারাপ লাগে তখনই যখন দেখি আমি যেমন চাচ্ছি বা আমি যেটা করতে চাচ্ছি আমার আশেপাশে এনভায়রনমেন্ট আমাকে সেটা করতে দিচ্ছে না, তখন আসলে মন ভেঙে যায়। তো যাই বলছিলাম, তুমি বরিশাল থেকে এসেছো, বরিশালে তোমার পরিবেশ সম্পর্কে বলো। আমরা হচ্ছে 2 ভাই বোন। আমার বাবা মা দুজনই টিচার ছিলেন, তো আসলে ছোটবেলা থেকে তাদের আদর্শ দেখতে দেখতে হয়তো বা মনের মধ্যে শিক্ষক হওয়ার প্যাশনটা ছিল। দ্যাটস ওয়াই আই এম টিচার। ওকে, হ্যাঁ আমার ভাই হচ্ছে ও এখন মিটারে পড়াশোনা করছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আর হচ্ছে আমি, আমার বাবা মা, এই তো হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, আর এই দিকের ফ্যামিলি শ্বশুর বাড়িতে কে কে আছে? এখানে হচ্ছে আমি, আমার হাজবেন্ড, হচ্ছে ফাদার ইন ল। তো ফেনী ইউনিভার্সিটির প্রথম যে উপহার পুরস্কার সেটা কিন্তু আমাদের হাত ধরে, কিন্তু এখন বর্তমান ইউনিভার্সিটিতে কিন্তু সেটা অনেকে হয়তো জানে, অনেকে জানে না। বিষয়টা কেমন দেখো যে এখন তো এই লাইফটা কিছুটা মিস করো? কিছুটা না রাখি, আমি ওই লাইফটাকে কি বলবো মিলিয়ন বিলিয়ন তারপরে যদি কিছু থাকে ওই সংখ্যক মিস করি। সত্যি ওটা মানে খুবই গোল্ডেন মেমোরি ছিল আমার জন্য। অবশ্যই আমাদের জন্য। আর ভাবতে তো ভালো লাগে যে আমি আপু আর আমি এক এক্সপেরিয়েন্স শেয়ার করতাম, তো সেই জায়গা থেকে এখন আপুর জন্য একটা চেয়ার আছে, আনফরচুনেটলি আমার জন্য চেয়ার তুমি নিজেকে তৈরি করো, তোমার জন্য চেয়ার আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের সেই সাপোর্টটা অবশ্যই আমার চাই। তো এখন যদি তোমাকে বলা হয় যে তুমি তো শিক্ষক, তুমি ম্যাম আছোই, এছাড়া তুমি কি হতে চাও? শিক্ষক, হ্যাঁ শিক্ষক হিসেবে আছি আমি। তার পাশাপাশি আমি একজন মোটিভেশনাল নারী হতে চাই, যাকে দেখে কেউ শিখবে, বা এমন কিছু করতে চাই যেটা হচ্ছে যে মানে অনেক আছে না যে অনেকের অনেক স্বপ্ন থাকে কিন্তু পরিস্থিতির কারণে সেই স্বপ্নটা ফুলফিল হয় না, তো আমি তাদের জন্য একটা মোটিভেশন হতে চাই। সেটা কি ইতিমধ্যে তুমি আছো? আমি এখনো সেই পর্যায়ে হয়তো যেতে পারিনি, তো আসলে এটা তোমার একদমই প্যাশন, মানে ঠিক আছে তোমার ক্যারিয়ার দিকে, কিন্তু এটা ছাড়া থাকে না যে আমি এটা হতে চাই। সত্যি কথা বলি যে এটার পাশাপাশি আমি কোনো এক সময় নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম, হতে পারিনি। এছাড়াও নিউজ প্রেজেন্টার হওয়ার খুব স্বপ্ন ছিল। যাই হোক, এখনো হয়তো সুযোগ আছে, তো সময় করে উঠতে পারছি না, কিন্তু হচ্ছে না। তো ইনশাআল্লাহ দেখি। আচ্ছা, ওকে, অলরাইট। আমরা অবশ্যই আরো কিছু ইন্সপিরেশন তোমার থেকে পাবো বলে আশা করছি। তো যে কোনো একটা প্রিয় মানুষকে উদ্দেশ্য করে যদি কোনো গানের দুটো লাইন। আমি তোমাকে একটা অনুরোধ করি, তুমি যেহেতু আচ্ছা আজকে আমি তোমার এই অনুষ্ঠানে একটা কথা বলি, তুমি যেহেতু আমার ক্লোজ একজন জুনিয়র ছিলে, তো তুমি খুব ভালোভাবে ভাই, হ্যাঁ ভাই তো অবশ্যই ছিলে, এখন আছে। তুমি হ্যাঁ, তো তুমি তো আমাকে ভালোভাবে জানো যে আমি আবৃত্তি হয়ে যায়, জানি বিধে তো বলছিলাম যে দুইটা আবৃত্তি করতে হবে। তো সেটাই বলছিলাম যে দুটো লাইন যদি গান না হোক, গানকে যদি তুমি কবিতার মতো করে কাউকে শোনাতে চাও করতে পারো। আচ্ছা, কোনটা গাইবো বলতো? ইচ্ছা, তোমার ইচ্ছা যে কোনো। তোমাকে ডেডিকেশন করে বললাম, আমারও পড়ানো যা চাই তুমি তাই, তুমি তাই। আচ্ছা, তো যাই হোক, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যে ভিডিওগুলো সেগুলো এখনো দেখে দেখে আমরা অনেক বেশি এনজয় করি, অনেক করি। যাই হোক, এই যে একটা অনেক আপু দেখো যে আমরা এত ক্লোজ, কিন্তু সম্ভবত কেউ কখনো আমাদেরকে বেয়াদব বলতে পারেনি। এখনকার জুনিয়ররা সেই বিষয়টা কিন্তু, এই যে আমি তোমাকে তুমি করে বলছি, তুমি আপনি দিয়ে কিন্তু কখনো কি সম্পর্কের যে আদবটা তুমি মনে হয় না মেনটেন হয়, এখানে যে বিষয়টা সম্মানের যে বিষয়টা, এটা কেমন বোধ করো যে অনেকে কি সেটা দিতে পারে না? আসলে বর্তমানে আমি আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে আসলে আগের যারা ছিল, মানে আগে যে জুনিয়র সিনিয়রদের মধ্যে যে রিলেশনটা ছিল, আর বর্তমানে আসলে মানে এই জিনিসটা না মেইনটেইন হচ্ছে না। মানে আমি আমার ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমরা আসলে শুধু মানে সুশিক্ষিত
তোমরা শুধু শিক্ষায় নিজেকে শিক্ষিত না, তোমরা সুশিক্ষিত হও। তোমরা সুশিক্ষিত হও, তোমরা হচ্ছে ভিতর থেকে তোমরা শিখো, জানো যে কোনটা করলে তোমাদের জন্য ঠিক হবে। এই জিনিসটা আসলে আমাদের বর্তমানে ইয়াং জেনারেশন যারা তাদের মধ্যে আমি আসলে সেটা আমি মনে করি এটা হওয়া উচিত। এবং পাশ্চাত্য যে শিক্ষাটা তাদের মধ্যে সেই জিনিসটা আসলে বেশি ঢুকে যাচ্ছে, যার জন্য আমরা বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। এবং একটা মেন্টালিটি কি কাউকে অপমান করতে পারার মধ্যে তারা সুখ খুঁজে পায়, ছোট করতে পারার মধ্যে সুখ খুঁজে পায়। আশা করছি মানে সেটার থেকেও উত্তরণ এটা তো আমাদের অবশ্যই আমি সেটা চাই যে আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা আছে, যেমন রিসেন্টলি তুমি আবরারের ঘটনাটা হয়তোবা শুনে থাকবে, সারা বাংলাদেশে পুরো বিশ্ব এটা জানে। সেটাই তো, এটা কিন্তু যে সিনিয়র জুনিয়র যাই হোক শিক্ষকদের হাতেই কিন্তু হয়েছে। তো আমি এটাই চাইবো যে আসলে এই জিনিসগুলো যেন বাংলাদেশ থেকে বা যে কোনো সব জায়গা থেকে যেন এটা রিমুভ হয়ে যায়, এটা যেন না থাকে। আমরা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে সেই বিষয়ে চাই যে এই বিষয়গুলো যেন আমরা ওভারকাম করতে পারি। তো আপু, তোমার একটু ভালোবাসার মানুষ এতজনের সাথে সময় কাটিয়েছো, কাটাবে, তাদের মধ্যে থেকে তোমার একজন শুভাকাঙ্ক্ষী তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, তুমিও করো, তোমার বন্ধু, সে তোমার জন্য কিছু কথা পাঠিয়েছে, কথা বলেছে, আমরা সেটা শুনবো। আশা করি তুমি তাকে খুব সহজে চিনতে পারবে। তো দর্শক, আমরা শুনে নিচ্ছি বিপাশা আপুর সাথে বিপাশা আপুর জন্য কে কি বলেছেন। হাই বিপাশা, কেমন আছো তুমি? দীর্ঘ 4টি বছর তোমার সাথে একসাথে আমি ইউনিভার্সিটিতে কাটিয়েছি। একটা ভালো বন্ধু হিসেবে, ভালো সহপাঠী হিসেবে এবং ছোট বোন হিসেবে অনেকটা দেখেছি। তো আশা করছি তুমি অনেক ভালো আছো। তো বর্তমানে তুমি ভার্সিটির একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আছো। তো শিক্ষকতা পেশায় তুমি অনেক ভালো করছো, তো আমরা দেখছি। আশা করছি তুমি সামনে আরো ভালো করবে। Overall, your activities, your profession are very well. I hope you will do better in the future. Best of luck. Thank you. রনি ভাইয়া, আসলে এই পার্সনের মানে ওনার কথা না বললেই না। আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে উনিও একজন। আসলে সত্যি আমি আনএক্সপেক্টেড, কারণ রনি ভাইয়া অনেক বিজি, উনি ওনার পার্সোনাল লাইফ বিজনেস নিয়ে অনেক বিজি, তারপর উনি সত্যি আনএক্সপেক্টেড। যাই হোক, উনিও আমার শুভাকাঙ্ক্ষীর মধ্যে একজন, কারণ উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ রনি ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরনো কথা মনে করলে মানুষের এমনই হয় যে বিপাশা আপুর চোখের দিকে তাকালে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তো আপু এখন যদি তুমি এই অনুষ্ঠানের মাধ্যমে কাউকে সরি করতে চাও তাহলে কাকে বলবা? আর যদি এমন হয় যে কাউকে অনেক বেশি ভালোবাসো কিন্তু কাউকে বলতে পারো না, তাকে যদি সুযোগ পেয়েছো তুমি ভালোবাসার কথা বলার জন্য, তো কাকে বলতে যখন বলতে পারো? আচ্ছা, সরি এবং ভালোবাসি দুইটা শব্দ আমি সেম পার্সনকেই বলবো। তো যদি আমার বাবা মা এটা দেখে থাকে তাহলে আসলে তারা দেখবে, কারণ আমি তাদের কখনোই সরাসরি এভাবে বলার সুযোগ হয়নি যে আব্বু আমি তোমাকে অনেক তোমাদের অনেক ভালোবাসি। তো আমি আমার বাবা মা এবং তোমার ভাইয়াকে বলতে চাচ্ছি অনেক ভালোবাসি, এবং আমি আমার বাবা মাকে বলতে চাচ্ছি সরি। কারণ হয়তো অনেক সময় অনেক কিছুর জন্যই সরি বলা তখন হয়নি। তো আমি আসলে তোমাদের এই অনুষ্ঠানটার মধ্য থেকে সরি বলতে চাচ্ছি। সরি, পারলে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলোর জন্য ক্ষমা করে দিও। সরি। আসলে একটি অনুষ্ঠানের এটাই সার্থকতা। তো আঙ্কেল আন্টি আপনারা যদি শুনে থাকেন, দেখে থাকেন, আপনাদেরকে বলবো যে সন্তান সবসময় অনেক কিছু করে, তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং শুধু আমার তোমার আব্বু মনে আমাদের প্রত্যেকে বাবা মাকে আমরা অনেক সময় অনেক রকমের কষ্ট দিয়ে ফেলি, কিন্তু সরিটা বলা হয় না, আবার ভালোবাসেও বলা হয় না। তাই সেটা অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন, আপনারা সবসময় ক্ষমা করবেন, আর অবশ্যই বিপাশাকে ক্ষমা করবেন এবং তার অনেক বেশি ভালোবাসা আপনারা সবারই এমন বলা উচিত। আসলে মাঝে মধ্যে বাবাকে ভালোবাসি বা সরি এই জিনিসটা বলা উচিত, সেটাই। তো যাই হোক আপু, অনেক ধন্যবাদ। একটু তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শুনতে চাই। আচ্ছা, আসলে এই মুহূর্তে যে পরিকল্পনাটা আছে সেটা হচ্ছে স্কলারশিপের জন্য ট্রাই করতেছি। I hope so within 1 year, inshallah, for post graduation. আমি সেই জন্য দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি কিছুদিনের মধ্যেই ভালো কিছু শুনবে ইনশাআল্লাহ, আমরা সেটা চাই।
তো আপু তোমার জন্য একটু আমাদের পক্ষ থেকে একটা উপহার বলবো না, আমাদের একটা সাইন, চিহ্ন থাকবে যেন আমাদেরকে ভুলে না যাও, কারণ দেশের বাইরে যাবা, অনেক দূর পাড়ি দিবা, হয়তো দেখা গেল যে ভুলে গেলাম। তো ছোট্ট একটা উপহার আপু, তোমার জন্য ছোট্ট একটু উপহার, আমাদেরকে ভুলে না যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি এটা একটু খুলো। হ্যাঁ, কারণ অনেকে আমাদেরকে ব্লেম দিচ্ছে, আমরা নাকি খালি প্যাকেট দিচ্ছি। তাই অবশ্য রাখি, তোমাকে ভরসা নেই কিন্তু ও করো। আমাকে এখন কেউ ভরসা করে না। ওয়াও, এমটি ফিল্মস। হ্যাঁ, এটা এমটি ফিল্মস হেনিয়ানের সাথে। হেনিয়ানের সাথে আমাদের অনুষ্ঠানে এসছো, এটার একটা সাইন তোমাকে দিলাম, আশা করি এটা তোমার ড্রয়িং রুমে জায়গা করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তোমাকে এবং তোমার এমটি ফিল্মস কে আশা করি তোমরা অনেক দূরে এগিয়ে যাবে, এবং আমি চাচ্ছি সবসময় সাপোর্ট করার জন্য। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা এরকম ইয়ং জেনারেশন আছে এবং তোমাদের মধ্যে ইয়াং পিপল যারা আছে, তাদের অনেকেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট দিয়ে এবং খুব ভালো ভালো কন্টেন্ট গুলো দিয়ে কিন্তু তারা খুব ভালো নাম করেছে, তাই না? তো আমি আশা করবো আমাদের এই যে হেনিয়ান আছে, এই হেনিয়ানরা একসময় তাদের জায়গায় চলে যাবে, ঠিক আছে? তোমাদেরও হয়তো বা শুধু ফেনীবাসী না, সারা বাংলাদেশ তোমাদের এই কন্টেন্ট গুলো দেখবে এবং তোমাদের সাপোর্ট দিবে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এমকে ফিল্মস এবং হেনিয়ানের সাথে সবাই থাকবেন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ওয়াও, এবং সাবস্ক্রাইব অবশ্যই। আজকে তো আমার থেকেই তো শুরু, সেটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তোমার স্টুডেন্টদের জন্য যদি কোনো কিছু বলো। আচ্ছা, আমি আমার স্টুডেন্টদের জন্য একটা কথাই বলবো যে জীবনে তোমরা সৎ থাকো। যদি নিজেকে একজন সৎ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে তুমি যেখানেই থাকো না কেন এবং যে পর্যায়ে থাকো না কেন, অবশ্যই তুমি তোমার নিজের মনের থেকে এবং নিজের মনের কাছে অবশ্যই তুমি সফলতা এবং সফল ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারবে। যখন একজন মানুষ নিজের মনের কাছে বড় হবে, তখন কিন্তু সে অটো চারপাশের মানুষজনের কাছেও বড় হবে, এটা আমার বিশ্বাস। তো আমি সবাইকে বলবো, সৎ থাকো এবং সততার সাথে এগিয়ে যাও। অনেক ধন্যবাদ। তো আপু, তোমাকে তো দিলাম, কিন্তু তোমার থেকে কিছু নিব। সেটি হচ্ছে যে এই ফটোগ্রাফের যুগে একটি ছোট্ট অটোগ্রাফ, যেন এটা আমাদের ইন্ডিয়ান ডায়েরি, ইন্ডিয়ানের সাথে ডায়েরি এমনি ফিল্মসের জন্য এখানে আপনার একটি অটোগ্রাফ। থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ। তো আপু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অলরেডি, তাই তোমাকে আরেকবার আমি ধন্যবাদ দিতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের সাথে থাকবা, এবং পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমরা যে প্রান্তে থাকি না কেন, যেন আমাদের সেই যোগাযোগটা থাকে, এতটুকু আশা করতেই পারি। অবশ্যই রাকিব, তুমি যেহেতু আমার শুধু জুনিয়র না, আমার ছোট ভাই, তো ইনশাআল্লাহ যেখানে থাকি না কেন যোগাযোগ অবশ্যই থাকবে, এবং তোমার এমকে ফিল্মস এর জন্য আমার সবসময় গুড উইশেস থাকবে। ওকে, অনেক